সে একটা কাজ করতে করতে আরেকটা কাজের দিকে মনোযোগী হয়ে যায়। সে জানে 2+2 = 4, তারপরে সে লেখার সময় লিখে আসবে 2+2 = 5। শান্ত হয়ে কিছু একটা খেললাম, পাজল দিয়ে খেললাম, ব্লক দিয়ে খেললাম, ছবি আঁকলাম, এটা ওরা পারে না। ওরা শান্ত হয়ে বসে থাকতেই পারে না। কোনো বাচ্চা যদি এমন হয় নিজের বাসায় চঞ্চল কিন্তু কারো বাসায় বেড়াতে গেলে সে শান্ত হয়ে থাকে বা স্কুলে শান্ত হয়ে থাকে, তাহলে তার কিন্তু এই রোগটি নেই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা ফারা মৌরি, শিশু রোগ বিশেষজ্ঞ এবং শিশু নিউরোলজিস্ট। আজকে আমি আলোচনা করব বাচ্চাদের একটি খুবই কমন রোগ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই রোগটি নিয়ে। এই রোগটি যখন বাচ্চার থাকে, বাবা মা সাধারণত আমাদের কাছে এই কমপ্লেইন নিয়ে আসে যে আমার বাচ্চা অতিরিক্ত চঞ্চল। এটাই থাকে তাদের প্রধান কমপ্লেইন। তো চঞ্চলতা বাচ্চার স্বাভাবিক একটি বৈশিষ্ট্য, সব বাচ্চাই কম বেশি চঞ্চল হয়। তবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকলে সেই বাচ্চা স্বাভাবিকের চেয়ে অনেক অনেক বেশি চঞ্চলতা প্রদর্শন করে। এই রোগের কয়েকটি লক্ষণ আছে, তার মধ্যে মেইন দুটো যে পার্ট সেটা হচ্ছে এইসব বাচ্চার অ্যাটেনশন ডেফিসিট থাকে, তার মানে মনোযোগের অভাব। এইসব বাচ্চারা সহজে মনোযোগ দিতে পারে না কোনো কিছুতে। এবং আরেকটি অংশ হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটি। তাদের অনেক বেশি অস্থিরতা চঞ্চলতা থাকে, এবং ইম্পালসিভিটি বলতে বোঝায় যে তারা কোনো একটা কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, তারা থামতে পারে না। ঠিক আছে, আমি এক এক করে বলছি। প্রথমে আসি অ্যাটেনশন ডেফিসিট, যে তাদের যে একটি লক্ষণ সেখানে কি কি হতে পারে। এইসব বাচ্চারা কোনো কিছুতে ক্লোজ যে মনোযোগ, ক্লোজ অ্যাটেনশন, সেটা দিতে পারে না। তারা খুব উপর দিয়ে সব কাজ করে, খুব গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারে না, এবং এই জন্য তারা খুব সিলি মিস্টেক করে এবং কেয়ারলেস মিস্টেক করে, ছোট ছোট ভুল করে সব কাজের মধ্যে। যেমন ক্লাসে হয়তো কোনো একটা কিছু টিচার পড়াচ্ছে বা কিছু লেখাচ্ছে, পুরো লেখাটা সুন্দর করে শেষ করতে পারে না, সেই লেখার মাঝখানে অনেক ভুল থেকে যায়, ছোট ছোট যোগ বিয়োগে ভুল করে। সে জানে 2+2 = 4, সে লিখে আসবে, সে জানে, কিন্তু তারপরে সে লেখার সময় লিখে আসবে 2+2 = 5। ঠিক আছে, বা 2+2 = 4 লেখার সময় মাঝখানে সমান চিহ্নটা দিবে না, দিতে ভুলে যাবে। এরকম কেয়ারলেস মিস্টেক করে তারা। এছাড়া তাদের যদি কষ্ট করে মনোযোগ দেয়ও, তারা বেশিক্ষণ মনোযোগটা রাখতে পারে না, খুব অল্প সময় তারা মনোযোগ রাখতে পারে। লম্বা মনোযোগ যেসব কাজে রাখতে হয় সেই কাজগুলো তারা করতে পারে না। যেমন যারা স্কুলে যায়, তারা হয়তো একটা পৃষ্ঠা তাকে রিডিং পড়তে বলছে টিচার, সে পুরো পৃষ্ঠাটা রিডিং পড়ার ধৈর্য তার থাকে না, সে অল্প একটু পড়েই সেটা আর পড়ে না। বা লম্বা লম্বা কিছু লিখতে দিচ্ছে, একটা প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে বা একটা কোয়েশ্চেন অ্যান্সার লিখতে দিচ্ছে, A থেকে Z পর্যন্ত লিখতে দিচ্ছে, তার পুরোটা শেষ করার ধৈর্য থাকে না, এবং সে খুব সহজে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। ডিস্ট্র্যাক্টেড হওয়া মানে সে একটা কাজ করতে করতে আরেকটা কাজের দিকে মনোযোগী হয়ে যায়। সে হয়তো লিখছে, লেখার মাঝখানে আবার পাশের মানুষের সাথে কথা বলতে শুরু করে দিল, আবার উঠে দৌড় দিল, আবার হয়তো তার হঠাৎ করে সেই দৌড়ের মাঝখানে এসে একটু পানি খেলো, বা একটা বিস্কিট খেতে নিল, সেই বিস্কিটটা অর্ধেক খেয়ে রেখে আবার আরেকটা কাজ করছে। আবার যেটা হয় যে তারা এমন সব ছুটাছুটি করছে যেটা ঠিক অর্থ বহন করে না, যেমন রেলিং বেয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে, ক্লাসের বাইরে বের হয়ে যাচ্ছে, বা বাসায় যখন থাকে এক রুম থেকে এক রুম সারাক্ষণ ছোটাছুটি করছে। এবং এই যে ছোটাছুটি, সেটা কোনো অর্থবোধক ছোটাছুটি না, সে অকারণেই ছোটাছুটি করছে, সে একই জায়গায় বেশিক্ষণ মনোযোগ দিয়ে একটা কাজ করতে পারে না। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য থাকে মনোযোগের অভাবের, যেমন এইসব বাচ্চারা খুব অর্গানাইজডভাবে কোনো কাজ করতে পারে না, গুছিয়ে কোনো কাজ করতে পারে না। তাদের চারপাশটা সবসময় খুব মেসি থাকে, অগোছালো থাকে, পড়ার টেবিলটা অগোছালো, তাদের বিছানাটা অগোছালো, তাদের খেতে বসলে খাওয়া দাওয়াটা খুব অগোছালোভাবে করতে থাকে, এবং খুব গুছিয়ে কাজ তারা কখনোই করতে পারে না, এবং দেখা যায় সব কাজ অর্ধেক করেই সে উঠে যায়, একটা কাজ শেষ পর্যন্ত তারা যেতে পারে না, সেই ধৈর্যটা তাদের থাকে না। তখন তাদেরকে যখন কিছু বলা হয়, হয়তো মা বাবা টিচার বা যে কেউ কিছু একটা বলছে, তারা পুরো কথাটা মনোযোগ দিয়ে শোনার মতো ধৈর্য থাকে না, অর্ধেক কথা শুনেই তারা চলে যাবে, বা মনে হবে যেন অন্যমনস্ক হয়ে গেল, শুনছে না কথাটা। পুরো কথা, যারা তার সাথে কথা বলে তারা বুঝতে পারে যে তার সাথে যখন কথা বলা হয় সে মনোযোগ দিয়ে পুরো কথাটা শোনে নাই আসলে, এবং তারা ইনস্ট্রাকশন ফলো করতে পারে না। যেমন কেউ যদি বলে যে তুমি এই দুইটা বই, লাল বই আর নীল বই, এই দুইটা বই, লাল বইটা বেডরুমে রেখে আসো আর নীল বইটা ড্রয়িং রুমে রেখে আসো, এই ইনস্ট্রাকশনটা সে ফলো করতে পারবে না। সে হয়তো বই দুটো নিবে, কিন্তু সে যে এই যে কথাটা তাকে বলা হলো দুইটা বই দুই রুমে, এটা তার সে ধরতে পারবে না, তার ওই মনোযোগটা ছিল না। সে দুইটা বই হয়তো যে কোনো একটা রুমে রেখে চলে আসবে। এরপর যেটা হয়, তাদের খুব ফরগেটফুলনেস থাকে, তারা ভুলো মনে হয়, প্রায় সময় ক্লাসে বিভিন্ন জিনিস, পেন্সিল, রাবার, কলম, খাতা, টিফিন বক্স, এগুলো ফেলে চলে আসে, এবং
প্রায় প্রায় করে। এটা এমন না যে হঠাৎ হঠাৎ যে কোনো স্বাভাবিক বাচ্চাও করতে পারে, ভুলে যেতে পারে, কিন্তু এই ধরনের বাচ্চারা প্রায় প্রায় ভুলে যায়। হ্যাঁ, ওদের প্রায় প্রায় ভুলও মনে হয়, এটা সেটা ফেলে হারিয়ে চলে আসে। এবং তারা সাধারণত কাউকে কথা দিয়ে কথা রাখতে পারে না, তাদের মনে থাকে না। কাউকে হয়তো বললো, হয়তো বন্ধুকে বললো যে আজকে বিকালে আমি তোমার বাসায় যাব, বা আমি আজকে বিকালে খেলতে যাব, সে ভুলেই গেল যে বন্ধুকে বলেছিল। আর আরেকটু বড় বাচ্চারা যেমন কখনো এমন হয় যে তার একটা কোনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, বা তার কোনো একটা কিছু ডেডলাইন ছিল, হ্যাঁ, যে আমার আজকের মধ্যে কাজটা শেষ করতে হবে, সেটা সে ভুলে গেল, সে ডেডলাইন মিস করে। তাদের টাইম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুব খারাপ থাকে, তারা সব কাজ শেষ সময়ে গিয়ে করে বা শেষ পর্যন্ত শেষ করতে পারে না তারা কাজগুলো। তারা টাইম ম্যানেজমেন্ট স্কিল তাদের থাকে না। এইসব বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়, যেসব কাজে অধিক মনোযোগের দরকার হয় সেই কাজগুলো তারা সাধারণত অ্যাভয়েড করে, তারা সেই কাজগুলো করতে চায় না। যেমন কোনো একটা ফর্ম ফিল আপ করা, হ্যাঁ, তারা এই কাজগুলো করতে চায় না। অথবা গল্পের বই পড়া, অনেকটা লম্বা সময় ধরে পড়তে হয়, অনেক সময় ধরে টিভি দেখতে হয়, এই কাজগুলো তারা অ্যাভয়েড করে। তারা লম্বা সময় ধরে যেসব কাজ প্রয়োজন হবে সেই কাজগুলো তারা করতে চায় না। এটা তো গেল অ্যাটেনশন ডেফিসিট। এই যে তাদের যে সমস্যাগুলো, সবগুলো যে একটা বাচ্চার মধ্যে থাকবে ব্যাপারটা সেরকম না। এই সমস্যাগুলোর কমপক্ষে 6টা থাকতে হবে, এবং সেটা কমপক্ষে 6 মাস ধরে থাকতে হবে। কোনো বাচ্চা যদি অল্প সময়ের জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য অস্থিরতা করে, সেটাকে আসলে ঠিক এই রোগের লক্ষণ বলা যাবে না। কমপক্ষে 6 মাস ধরে তার এই সমস্যাগুলো থাকতে হবে, এবং কমপক্ষে 6টা প্রবলেম থাকতে হবে এখান থেকে। এরপর আসি হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটি। হাইপার অ্যাক্টিভিটি যে লক্ষণগুলো, সেগুলো হচ্ছে এইসব বাচ্চারা সারাক্ষণ নড়তে থাকে, তারা কখনো চুপচাপ বসে থাকতে পারে না। বসে থাকলেও তারা হাত নাড়ছে, পা নাড়ছে, বডি মুভ করছে, হ্যাঁ, অস্থির অস্থির করছে, তারা সবসময় তাদের বডিটা মুভ করছে। শান্ত হয়ে তারা কখনোই বসে থাকতে পারে না, এবং একটা জায়গায় তারা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কিছুক্ষণ বসে থাকার পরেই তারা উঠে যায়, উঠে আরেক জায়গায় চলে যায়, এবং সবসময় এক জায়গা থেকে এক জায়গায় তারা মুভ করতে থাকে। এবং এই মুভমেন্টটা খুব অর্থবহ মুভমেন্ট না, যে তার প্রয়োজনে সে যাচ্ছে সেরকম না, অপ্রয়োজনেই সে এক জায়গা থেকে এক জায়গায় ছোটাছুটি করতে থাকে। এবং যেটা দেখা যায় যে তারা কোনো সবসময় মনে হয় যে দৌড়ের উপর থাকে। হঠাৎ করে সে বিভিন্ন জায়গায়, যেখানে ঠিক অস্বাভাবিক জায়গা, গাছের উপর উঠে যাচ্ছে, যেসব বাচ্চারা গাছে উঠতে পারে, রেলিং বেয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে, সোফার উপর উঠে যাচ্ছে, বিছানার উপর উঠে যাচ্ছে, এই কাজগুলো করতে থাকে। এবং একটা বাচ্চা যদি হঠাৎ করে করে সেটা ঠিক আছে, একটা নর্মাল বাচ্চা হঠাৎ এই কাজটা করতে পারে, কিন্তু এইসব বাচ্চারা সবসময় এই কাজ করতে থাকে এবং সারাক্ষণ ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে, এবং খুব অর্থবোধকভাবে দৌড়াদৌড়ি করে না, কোনো কারণ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। এই বাচ্চারা এমনভাবে দৌড়াদৌড়ি করতে থাকে যেন মনে হয় তাদের বডিতে কোনো মেশিন সেট করা আছে বা মোটর সেট করা আছে, যেটা তাকে চালাচ্ছে। এটাতে বলা হয় ড্রাইভেন বাই মোটর। যেন কোনো একটা মেশিনের দ্বারা সে চালিত, সে সারাক্ষণ সেই মেশিন তাকে ছুটিয়ে বেড়াচ্ছে, এরকম মনে হয় দেখতে বাচ্চাগুলোকে। তারা কখনো অবসর কাটাতে পারে না, যে লেজার পিরিয়ড চুপচাপ শান্ত হয়ে বসে থাকলাম, শান্ত হয়ে কিছু একটা খেললাম, পাজল দিয়ে খেললাম, ব্লক দিয়ে খেললাম, ছবি আঁকলাম, এটা ওরা পারে না। ওরা শান্ত হয়ে বসে থাকতেই পারে না, তারা সবসময় ছোটাছুটির মধ্যে থাকে। এটা তো গেল হাইপার অ্যাক্টিভিটি। এখন আসি ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি মানে যে সে একটা কাজ, তার করার যে একটা ইচ্ছা, সেটাকে সে দমাতে পারে না। সে হয়তো বুঝতে পারে, বা তাকে কেউ মানা হয়তো সবসময় করে যে এরকম করতে হয় না, এটা করে না, কিন্তু সে চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই কাজটা করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তাদের একটা বৈশিষ্ট্য থাকে, তারা অনেক বেশি কথা বলে, অনেক বেশি কথা বলে, তারা প্রায় সারাক্ষণই কথা বলতে থাকে। একটা অনেকজনের মধ্যে যখন তারা বসে থাকে, তখন সাধারণত কি হয় যে একজন কথা বলবে, একজন শুনবে, আবার আরেকজন যখন কথা বলবে তখন সে শুনবে। এটাই তো সাধারণত যে কোনো একটা গ্যাদারিংয়ে হয় বা আড্ডায় হয়। এইসব বাচ্চারা দেখা যায় যে অন্যকে কথা বলার সুযোগ দেয় না। অন্য কেউ যখন কথা বলে, সে তার মাঝখানে ইন্টারাপ্ট করে, তার কথা অর্ধেক হতেই সে আবার নিজের কথা বলতে শুরু করে, তার পুরো কথাটা সে শোনে না। এবং তাকে যখন কোনো কোয়েশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, তখন সে পুরো প্রশ্নটা না শুনেই উত্তর দেওয়া শুরু করে। প্রশ্নটা শেষ হওয়া পর্যন্ত তার ধৈর্য থাকে না, অর্ধেক প্রশ্ন অবস্থাতেই সে উত্তর দেওয়া শুরু করে। এইসব বাচ্চাদের আরেকটা যেটা সমস্যা থাকে, তারা তাদের টার্নের জন্য ওয়েট করে না। মনে করেন যে টিচার স্কুলে বলছে যে সবাইকে খাতা দেবো, আমি একজন একজন করে নাম ডাকবো, সে এসে খাতা নিয়ে যাবে। তো সাধারণত বাচ্চারা কি করে, তার টার্নের জন্য ওয়েট করে, তাকে ডাকলে তখন সে আসবে। এসব বাচ্চাদের এই ধৈর্যটা নাই, সে তার আগে টিচারের কাছে গিয়ে খাতা চাইতে শুরু করে দেবে। অথবা একটা স্কুলে কোনো খেলায় লাইন ধরে দাঁড়ালো টিচার সবাইকে, যে একজন একজন করে লাইনে একজন একজন করে আসবে। তো এইসব বাচ্চারা তার টার্নের জন্য ওয়েট করে না, সে লাইন ব্রেক করে আগেই চলে যায়। তারা তাদের টার্ন পর্যন্ত ওয়েট করতে পারে না, সাধারণত তারা খুবই অধৈর্য থাকে।
তো এগুলো হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটির যে লক্ষণ। এগুলোর মধ্যেও সবগুলা যে একটা বাচ্চার মধ্যে থাকবে তা না, এগুলোর মধ্যে কমপক্ষে 6টা থাকতে হবে এবং 6 মাসের বেশি সময় ধরে থাকতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভিটির যে লক্ষণগুলো, সেগুলো একটা জায়গায় থাকলে হবে না, কমপক্ষে 2টি বা তার বেশি জায়গায় থাকতে হবে। যেমন যে বাচ্চার অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভিটি আছে তার বাসাতেও থাকতে হবে, স্কুলেও থাকতে হবে, অথবা বাসাতেও থাকতে হবে বা আত্মীয়ের কোনো বাসায় গেল তার বাসাতেও থাকতে হবে। কোনো বাচ্চা যদি এমন হয় যে সে নিজের বাসায় চঞ্চল কিন্তু কারো বাসায় বেড়াতে গেলে সে শান্ত হয়ে থাকে বা স্কুলে শান্ত হয়ে থাকে, তাহলে তার কিন্তু এই রোগটি নেই। আবার কোনো কোনো বাচ্চা স্কুলে অনেক দুষ্টুমি করে কিন্তু বাসায় শান্ত থাকে, তাহলে তারও কিন্তু এই রোগটি নেই। 2টি বা তার চেয়ে বেশি জায়গায় এই লক্ষণগুলো থাকতে হবে এবং লক্ষণগুলো শুরু হয় 12 বছর বয়সের আগেই। কখনো কারো যদি 12 বছর বয়সের পরে চঞ্চলতা দেখা দেয় তাহলে সেটি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই 6 বছরের আগেই লক্ষণগুলো প্রকাশ পায় এবং এই লক্ষণগুলো সাধারণত বাচ্চার স্বাভাবিক জীবনযাত্রার প্রক্রিয়াকে ব্যাহত করে। যেমন তার একাডেমিক পারফরমেন্স খারাপ হয়, স্কুলে খারাপ রেজাল্ট করে, হোমওয়ার্ক শেষ করতে পারে না, ক্লাস ওয়ার্ক শেষ করতে পারে না, টিচাররা কমপ্লেন করে, তার বন্ধুরা কমপ্লেন করে যে সে সবাইকে ডিস্টার্ব করছে। তারপর সে বাসাতেও বাবা মার থেকে বকা শুনছে বেশি, বা বাবা মা তাকে সামলাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছে, অথবা সে খেলতে গেলে সেখানেও একটা খুব হইচই করে আসলো, সবার সাথে একটা ঝামেলা বাঁধিয়ে আসলো, অথবা খেলার যে নিয়ম আছে, খেলার রুলসগুলো সে ফলো করতে পারে না। হ্যাঁ, সে কোনো কিছুতে নিয়ম মানতে পারে না, নিয়ম ব্রেক করে বারবার, এবং দেখা যায় কারো বাসায় গেলেও বাবা মাকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে, এবং কোথাও গেলে তাকে নিয়ে বাবা মা সবসময় একটা অস্বস্তির মধ্যে থাকে যে সে খুবই অস্থিরতা করতে থাকে। তো এটা তার স্বাভাবিক জীবনযাত্রার প্রক্রিয়াকে ব্যাহত করবে। এইটাও হতে হবে। যদি সে তার স্বাভাবিক জীবনযাত্রার সব কাজই চালিয়ে যেতে পারে, লেখাপড়া, সামাজিক সম্পর্ক এবং সবকিছু যদি, এবং তাকে যদি বাবা মা বুঝিয়ে শান্ত করতে পারে, তাহলে কিন্তু এটা এই রোগটি না। হ্যাঁ, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে হবে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারেই যে চঞ্চলতা হয় ব্যাপারটা সেটা না কিন্তু। এছাড়া আরও অনেক নিউরোলজিক্যাল ডিজিজ আছে যেখানে বাচ্চাদের চঞ্চলতা হয়। যেমন অটিজমে বাচ্চারা চঞ্চল হয়, কিছু কিছু এপিলেপসি আছে, হ্যাঁ, ফোকাল এপিলেপসি, সেটা যদি ঠিকমতো চিকিৎসা করা না যায় সেখানে বাচ্চারা অতিরিক্ত চঞ্চল হয়। তারপর স্লিপ ডিসঅর্ডার, ঘুমের সাথে রিলেটেড কিছু রোগ আছে, সেই রোগগুলোতে বাচ্চা চঞ্চল হয়। এছাড়া বাচ্চা যদি বুদ্ধিতে পেছানো থাকে সেই বাচ্চা চঞ্চল হতে পারে। এছাড়াও আরো অনেক কারণেই বাচ্চার মধ্যে চঞ্চলতা থাকতে পারে, অনেক রোগেই বাচ্চা চঞ্চল হয়। শুধুমাত্র যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে চঞ্চল হবে ব্যাপারটা এমন না। সুতরাং বাবা মার কাছে যদি কখনো মনে হয় যে আমার বাচ্চা স্বাভাবিকের চেয়ে বেশি চঞ্চল, তার অবশ্যই একজন শিশু নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে, যাতে তিনি সঠিক রোগটা ধরতে পারেন যে তার এটা কি স্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চঞ্চল নাকি এটি রোগের পর্যায়ে পড়ে। আর যদি রোগের পর্যায়ে পড়ে তাহলে তার কারণটা কি, এটা কি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নাকি অন্য কোনো রোগের কারণে বাচ্চার চঞ্চলতা আছে, সেটি একজন ডক্টর বের করতে পারবেন। এবং এই রোগটি যদি ডায়াগনোসিস করা যায় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, তাহলে এর খুবই ফলপ্রসূ চিকিৎসা আছে, যেখানে কিছু ওষুধ ইউজ করতে হয়। ওষুধ অবশ্যই লাগে এই রোগটি ভালো করার জন্য, পাশাপাশি কিছু থেরাপি দিতে হয়, বিহেভিয়ার ম্যানেজমেন্ট থেরাপি, সাইকোথেরাপি, কাউন্সেলিং, এসবও খুব ইফেক্টিভ ট্রিটমেন্ট এই রোগের জন্য। এবং কিছু ডায়েটারি ম্যানেজমেন্ট আছে, কিছু খাবার এই রোগটাকে বাড়িয়ে দেয়, সেই খাবারগুলো বন্ধ করতে হয়। পাশাপাশি স্ক্রিন টাইমটা কমিয়ে আনতে হয়, মোবাইল, টিভি, এইসব ল্যাপটপ, ট্যাব এসব কম ইউজ করতে হয়, কারণ স্ক্রিন টাইম যদি বেশি দেয় তাহলে অস্থিরতা, চঞ্চলতা আরও বাড়তে থাকে। সুতরাং যদি বাবা মায়ের কাছে মনে হয় যে তাদের বাচ্চা অতি চঞ্চলতায় ভুগছে, তাহলে অবশ্যই একজন শিশু নিউরোলজিস্টের শরণাপন্ন হবেন এবং চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব।